স্মার্ট ক্লাসে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো। তো যারা ক্লাস 11 থেকে সদ্য 12-এ উঠেছো অথবা ক্লাস 11-এও তোমাদের কিন্তু অনেক জায়গায় যারা ক্লাস 11-এ কেমিস্ট্রি ফিজিক্স পড়তে গিয়ে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এই জায়গাগুলোতে তোমাদের ফিজিক্সের স্যার বা কেমিস্ট্রির স্যার বলে যে এটা ম্যাথমেটিক্সে শিখে নেবে বা ম্যাথের স্যার যখন করাবে তখন শিখে নেবে, সেই জায়গাটা কিন্তু তোমাদের খুব প্রবলেম হয়। যদিও কাজ চালানোর মতো সেসব কেমিস্ট্রি অথবা ফিজিক্সের স্যারেরা শিখিয়েই দেয়, তবুও একটুখানি যদি ম্যাথ কয়েকটা করে বা তার রুলসগুলো জেনে তোমরা করো তাহলে তোমাদের কাছে ব্যাপারটা সহজ মনে হবে। কারণ প্রথমেই যখন তোমরা কাজ চালানোর মতো করে শিখছো, কিন্তু 12-এ উঠে যখন আবার করবে তখন তোমাদের কাছে কিন্তু ওই কাজ চালানোর মতো শুধুমাত্র যদি শিখে রাখো তাহলে সেখানে কঠিন মনে হবে একটু, যে আমি পারছি না তাই কাজ চালানোর মতো শিখছি। তার জন্য জিনিসটাকে যদি ভালো করে শেখো তাহলে আমার মনে হয় বেটার হবে। তো আজকে আমরা ইন্টিগ্রেশন শুরু করব। তো ইন্টিগ্রেশনের একদম বেসিক পার্ট থেকে, ইন্টিগ্রেশন কি, ইন্টিগ্রেশনের রুলসগুলো কি কি, সেই জিনিসগুলো দিয়ে শুরু করব। তো চলো আজকের ক্লাস শুরু করি। তো ইন্টিগ্রেশন শুরু করার আগে আমাদের যে জিনিসটা বেসিকলি জানতে হয় সেটা হলো ডেরিভেটিভস বা ডিফারেন্সিয়েশন। তো ডিফারেন্সিয়েশন তোমরা আশা করব অলরেডি শিখে গেছো, অথবা কারো যদি এখনও ডিফারেন্সিয়েশনের প্রবলেম থাকে আই বাটনে ক্লিক করে সেখান থেকে ডিফারেন্সিয়েশনের যেই পার্টগুলো করা আছে সেখান থেকে বেসিক জিনিসগুলো একটুখানি দেখে নিতে পারো, অথবা তোমাদের ওই পার্টগুলো অঙ্কগুলো করে নিয়ে তারপরে ইন্টিগ্রেশনটা একটু শুরু করতে পারো, তাহলে বুঝতেও সুবিধা হবে, আমার বোঝাতেও সুবিধা হবে। তো ডিফারেন্সিয়েশনটা কী ছিল? ডিফারেন্সিয়েশন ছিল কোনো একটা অপেক্ষকের আমরা অবকলন করতাম, ঠিক আছে? এবার মনে করো কোনো একটা অপেক্ষক রয়েছে এফ অফ এক্স ইকুয়াল টু মনে করো এক্স কিউব, একটা অপেক্ষক রয়েছে এক্সের অপেক্ষক। এবার এই অপেক্ষকটাকে আমরা যদি এক্সের সাপেক্ষে অবকল করি বা অন্তর্কলজ করি তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কী হবে? এটার ডেরিভেটিভ করে দিলে আমাদের 3x², তাই তো? তাহলে এটাও তো একটা অপেক্ষক 3x²। এবার এখানেই প্রশ্নটা আসছে যে আমরা একটা অপেক্ষককে ডেরিভেটিভ করে আমরা আরও একটা অপেক্ষক পেলাম, এর উল্টো প্রসেস কি সম্ভব? মানে এই যে অপেক্ষকটা রয়েছে তাকে কোনো প্রসেস করে কি আবার আগেরটায় ফিরিয়ে আনা যায়? আমরা যেমন ম্যাপিংয়ের ক্ষেত্রে ইনভার্স ম্যাপিং পড়তাম, বা পুনরায় আবার ডোমেন কোডোমেন থেকে ডোমেনে যাওয়ার একটা ব্যবস্থা ছিল, ইনভার্স ম্যাপিং ছিল। তো এখানেও কি সেই প্রসেস সম্ভব? তখন বলা হচ্ছে যে সেই যেই প্রসেসটা তাকে আমরা বলছি অ্যান্টি ডিফারেন্সিয়েশন। অর্থাৎ এই 3x² যেই অপেক্ষকটা রয়েছে একে একটা প্রক্রিয়া বা একটা প্রসেসের মাধ্যমে আবার পুরনো অপেক্ষককে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় বা পুরনো অপেক্ষককে আমরা ফিরে পেতে পারি। এই যেই প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় অ্যান্টি ডিফারেন্সিয়েশন। অর্থাৎ একটা প্রসেস যার মাধ্যমে কোনো একটা অপেক্ষককে আমরা পুরনো অর্থাৎ ডেরিভেটিভ করে যে অপেক্ষকটা আসছে আমরা আবার তাকে উল্টো প্রসেস করে আবার তাকে আমরা ফিরিয়ে আনতে পারি পুরনো অপেক্ষকটাতে। এই প্রসেসটা হচ্ছে অ্যান্টি ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন অর ইন্টিগ্রেশন। ঠিক আছে? এই যে ইন্টিগ্রেশন করলাম আমরা, অর্থাৎ এই যে অপেক্ষকটা এটা আমরা মনে করি এফ অফ এক্স, ঠিক আছে? এই যে এই অপেক্ষকটা আমরা পেয়েছি ক্যাপিটাল এফ অফ এক্স। তাহলে এই ক্যাপিটাল এফ অফ এক্সের ইন্টিগ্রেশন করে বা অ্যান্টি ডিফারেন্সিয়েশন করে আমরা এফ অফ এক্সে ফিরে আসতে পারছি। অর্থাৎ এফ অফ এক্স ইকুয়াল টু যদি এফ ড্যাশ এক্স হয় তাহলে এর ইন্টিগ্রেশন করে বা অ্যান্টি ডিফারেন্সিয়েশন করে আমরা এফ অফ এক্সে ফিরে আসতে পারি। তো এটাকে বলছে ইন্টিগ্রেশন। এবার এই যেই রেজাল্টটা আমরা পাচ্ছি, অর্থাৎ ইন্টিগ্রেশন করার পর আমরা যেই রেজাল্টটা পাচ্ছি, যে অপেক্ষকটা পাচ্ছি, তাকে কি বলা হবে? তাকে বলা হয় ইন্টিগ্রাল। ইন্টিগ্রাল অর এটাকে বলতে পারি আমরা অ্যান্টি
ডেরিভেটিভ। ঠিক আছে, তো এই জায়গায় চলে আসছে আমাদের অ্যান্টি ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন। আর যেই প্রসেসটা আমরা করব তাকে আমরা বলছি অ্যান্টি ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন। আর যে রেজাল্টটা আমরা পাবো ইন্টিগ্রেশন করে তাকে বলবো আমরা ইন্টিগ্রাল। এবার ব্যাপারটা হচ্ছে তাহলে আমরা একে লিখব কিভাবে, এর সিম্বলটা কি হবে। এটাকে আমরা এভাবে লিখি, এফ অফ এক্স ইন্টিগ্রেশন, এই সাইনটা হলো ইন্টিগ্রেশন সাইন, ইন্টিগ্রেশন সাইন। আর এই যে ডিএক্স হচ্ছে, এই ডিএক্স জিনিসটা কি দেখো, এই যে অপেক্ষকটা আমরা কি করলাম, এই অপেক্ষককে অ্যান্টি ডিফারেন্সিয়েশন করলাম, তো কার রেসপেক্টে করলাম, কিসের অপেক্ষক, এক্সের অপেক্ষক। এইটা হলো সেই ভেরিয়েবল অফ ইন্টিগ্রেশন, অফ ইন্টিগ্রেশন। ঠিক আছে, এবার যেই অপেক্ষকটাকে আমরা ইন্টিগ্রেশন করছি এটাকে কি বলে, ইন্টিগ্রেন্ট। ঠিক আছে, তো এই হোল প্রসেসটা, যেই প্রসেসটা রয়েছে তাকে আমরা কি বলবো, যে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স, ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স। এবার দেখো এটা হলো আমাদের সাইনটা চলে গেল, অর্থাৎ মানে কি চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করব। এবার আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে বা এর কিছু রুল বা কেন হঠাৎ করে এই চিহ্নটা আসলো সেই জিনিসটা নিয়ে একটু বলছি। সমাকলনের আরও একটা ব্যাখ্যাও আছে, সেটাও একটুখানি আমরা দিই। কীরকম, আমরা ডেরিভেটিভ যখন পড়েছিলাম, ডেরিভেটিভের যে অ্যাপ্লিকেশনস আমরা পড়বো ক্লাস 12এই পড়বো, আমরা ক্লাস 11এও কিছু কিছু জায়গায় পড়েছি এবং ফিজিক্সে তোমরা অনেক জায়গায় পড়েছো। সেটা হলো কি, ডেরিভেটিভটা হলো খুব ছোট একটা জিনিসকে বোঝানো হয়, অর্থাৎ ডেরিভেটিভ যেটা ছিল ডিওয়াই ডিএক্স, এটা কি ছিল, এটা ছিল ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, যখন এটা লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0, অর্থাৎ যেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল তার খুব ক্ষুদ্র বৃদ্ধির জন্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে বৃদ্ধিটা হচ্ছে তাদের অনুপাতটাই ছিল কিন্তু ডেরিভেটিভ, অর্থাৎ খুব ক্ষুদ্র অংশের একটা গণনা, একটা অনুপাত। এবার ইন্টিগ্রেশনটা কি, ইন্টিগ্রেশনটা হলো যেই আমরা ডিফারেন্সিয়েশন আমরা ছোট জিনিসকে নিয়ে আলোচনা করতাম, সেই ছোট 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 জিনিসগুলোকে একসঙ্গে সাম আকারে প্রকাশ করা, অর্থাৎ সমষ্টি রূপে প্রকাশ করা। ঠিক আছে, অর্থাৎ ইন্টিগ্রেশনটা কোথায় কাজে লাগে, ইন্টিগ্রেশনটা কাজে লাগে হলো আমাদের কোনো জায়গার দৈর্ঘ্য, কোনো ক্ষেত্রফল, কোনো বক্রের মাধ্যমে যে ক্ষেত্রফলটা হয় সেই ক্ষেত্রফল নির্ণয় করতে, আয়তন নির্ণয় করতে। আমাদের হায়ার এডুকেশনে যখন যাব আমরা, এই ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশন এই দুটো জিনিস বাদ দিয়ে কিন্তু অঙ্কই সম্ভব না, কারণ বিভিন্ন জায়গায় আমাদের এই জায়গাগুলো কিন্তু কাজে লাগবে, ইন্টিগ্রেশনটাও এবং ডেরিভেটিভটাও। তার জন্য বেসটা কিন্তু খুবভাবে সুন্দরভাবে ক্লিয়ার রাখতে হবে। তো ইন্টিগ্রেশন জিনিসটা কি, ইন্টিগ্রেশনটা হলো কতগুলো ছোট ছোট জিনিসকে সমষ্টি রূপে প্রকাশ করা। যখন আমরা ডেফিনিট ইন্টিগ্রাল পড়ব তখন সেই জিনিসটা আরও ভালো করে বুঝতে পারবো। তো এখানে চলে আসছে আমাদের ডেফিনিট ইন্টিগ্রাল এবং ইনডেফিনিট ইন্টিগ্রালের দুটো ভাগ, সেটাও আমি বলবো। তো যেটা আমি বলছিলাম যে সামেশন আকারে প্রকাশ করা, তার জন্যই মানে প্রাচীনকালে যখন এই ইন্টিগ্রেশনের ভাবনাটা এসেছিল সেটা কিন্তু এই সামেশনের ভাবনা থেকেই এসেছিল। তার জন্য সেই সামের যেই এস, এই এসের অধ্যক্ষরটা, এই সামেশনের এসের অধ্যক্ষরের বর্ধিষ্ণু রূপই কিন্তু এই ইন্টিগ্রেশনের সাইনটার। ঠিক আছে, এই সাইনটা কিভাবে আসলো সেটাকে বোঝানোর জন্য আমি বললাম যে এটা একটা সামেশনের ব্যাপারে রয়েছে, সামেশন আকারে আমরা প্রকাশ করতে পারি। কোনো বিভিন্ন অসীম সিরিজকে বা সসীম সিরিজকেও আমরা সামেশন আকারে প্রকাশ করতে পারি। যে আমি একটু আগে বললাম যে ইন্টিগ্রেশন আমরা দুরকমভাবে শিখবো, একটা হলো নির্দিষ্ট সমাকলন, আরেকটা হলো অনির্দিষ্ট সমাকলন। তো প্রথমে আমরা অনির্দিষ্ট সমাকলনটা শিখবো, আর নির্দিষ্ট সমাকলনটা আমরা নেক্সট কোনো চ্যাপ্টার বা আমাদের এই অনির্দিষ্ট সমাকলের চ্যাপ্টার যেগুলো আছে, প্রায় অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, তারপরে নির্দিষ্ট সমাকলটা শুরু করব। তো অনির্দিষ্ট সমাকল আর নির্দিষ্ট সমাকলের পার্থক্যটা কোথায় দেখো, যদি
আমরা বললাম যে এক্স কিউব এর ডেরিভেটিভ করলে কি হচ্ছে 3x², তাই তো? তার মানে এই 3x² যদি আমি x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন 3x² একে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের অ্যান্টি ডেরিভেটিভ হিসাবে x³ আসার কথা, তাই তো? আবার মনে করো যদি আমরা এই ddx অফ x³ প্লাস c হলো একটা কনস্ট্যান্ট যেখানে x নেই, x নিরপেক্ষ একটা ধ্রুবক হলো c, তাহলে এর ডেরিভেটিভ করলে কত হবে? x³ এর ডেরিভেটিভ ddx অফ x³ প্লাস ddx অফ c, ধ্রুবকের ডেরিভেটিভ কি হয় 0, তাহলে এটা কত হবে 3x²। তাহলে দেখো এরও যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন 3x² x এর রেসপেক্টে, তাহলে কি আসবে আমাদের অ্যান্টি ডেরিভেটিভ হিসাবে x³ প্লাস c আসবে, তাই তো? তাহলে এই c এর মানটা কিন্তু আমাদের এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি c এর মান 0, c এর মান যদি 1 হয় তাহলে এখানটা আমাদের 1 হবে, c এর মান 2 হলেও একই রকম। অর্থাৎ আমি বলতে চাইছি যেটা, যে এই 3x² এর ইন্টিগ্রেশন, 3x² এর ইন্টিগ্রেশন বিভিন্ন রকম হতে পারে, অর্থাৎ এখানে আমাদের এই c এর মানটা কিন্তু লিখতে হবে প্লাস c লিখতে হবে। এবার c এর বিভিন্ন মানের জন্য বিভিন্ন রেজাল্ট আসবে, তার জন্য একে বলা হয় অনির্দিষ্ট সমাকলন, অর্থাৎ এই c এর মানটা কিন্তু আমাদের জানা নেই, ঠিক আছে? তার জন্য এটা হলো অনির্দিষ্ট সমাকলন। বোঝাতে পারলাম যে কেন এখানে আমরা প্লাস সিটা লিখছি, কারণ আমাদের x³ এর ডেরিভেটিভ যা হয় x³ প্লাস c এর ডেরিভেটিভও তাই হয়। সিটা যেহেতু একটা আরবিটারি কনস্ট্যান্ট আমরা নিয়েছি, এবার c এর ভ্যালু 0 হলে সেটা x³, c এর ভ্যালু যদি অন্যরকম কিছু হয় তার জন্য আমরা c লিখে দিচ্ছি, অর্থাৎ 0 হলে নর্মাল x³ এর ডেরিভেটিভ যেটা হয় সেটা, আর যদি c এর ভ্যালু কিছু থাকে, অর্থাৎ মনে করো c এর বদলে যদি আমাদের থাকতো x³ প্লাস 2, তাহলে এর ডেরিভেটিভ কত হতো? এর ডেরিভেটিভ হতো 3x², তাহলে 3x² এর ইন্টিগ্রেশন এইটা হবে। আবার x³ প্লাস 5 যদি থাকতো তার ডেরিভেটিভ কত হবে? তার ডেরিভেটিভ 3x², অর্থাৎ এই ধ্রুবকটার মান বিভিন্ন হলেও ডেরিভেটিভের ভ্যালু কিন্তু একই আসছে, অর্থাৎ তার মানে কি হচ্ছে? তার মানে এর যদি ইন্টিগ্রেশন করি তাহলে সেটা কি আসবে? এটা আসবে না এটা আসবে না শুধু x³ আসবে, তার জন্য আমরা c লিখে রাখি। c হলো একটা আরবিটারি কনস্ট্যান্ট, এটাকে আমরা বলবো সমাকল ধ্রুবক, সমাকলন ধ্রুবক, ঠিক আছে? তাহলে সমাকলন ধ্রুবক যেহেতু থাকছে তার জন্য এটা কিন্তু অনির্দিষ্ট সমাকলন, অর্থাৎ আমরা নির্দিষ্ট করে এর রেজাল্টটা আমরা বলতে পারি না। এবার যখন নির্দিষ্ট সমাকলন আসবে তখন আমাদের এই যে আমরা ইন্টিগ্রেশন করছি সেটা হলো অসীম শ্রেণীর আমরা ইন্টিগ্রেশন করছি। যখন নির্দিষ্ট সমাকলন আসবে সেটা হয়ে যাবে সসীম শ্রেণীর জন্য, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের একটা ভ্যালু আমরা ফিক্সড ভ্যালু পাবো, অর্থাৎ c এর একটা ফিক্সড ভ্যালু আমরা পেয়ে যাব, সেক্ষেত্রে সেটা হয়ে যাবে নির্দিষ্ট সমাকলন। বোঝা গেল? তাহলে আমাদের যখনই আমরা অনির্দিষ্ট সমাকলন করব আমাদের কিন্তু এই সিটা কিন্তু প্রত্যেকবার ইন্টিগ্রেশন করার পর এই সিটা অবশ্যই লিখতে হবে এবং পাশে লিখে দিতে হবে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে সমাকল c হলো সমাকল ধ্রুবক, ঠিক আছে? এবার আসছি আমরা জেনারেল রুল অফ ইন্টিগ্রেশন। একদম সাধারণ দুটো রুলস আছে, সেটা তোমরা একদম মানে এটা অনেক সময় না শিখেও অঙ্ক করে ফেলবে, কিন্তু এটা শিখতে হবে। সেটা কি বলছে? ধরো ইন্টিগ্রেশন কে এফ অফ এক্স ডিএক্স রয়েছে, অর্থাৎ এফ অফ এক্সের সঙ্গে একটা ধ্রুবক রয়ে গেছে। এই কে যেই ধ্রুবকটা আমি নিয়েছি সেটা কিন্তু এক্সের ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এক্সের ওপর ডিপেন্ড করে না, অর্থাৎ এর মধ্যে কোনো এক্স নেই। তাহলে এর ইন্টিগ্রেশন কি করে করব? এর ইন্টিগ্রেশন হয়ে যাবে কেটা একদম যেহেতু এক্সের ইন্ডিপেন্ডেন্ট, এক্সের ওপর কোনো ডিপেন্ডেন্ট নেই, তাহলে এর কোনো ইন্টিগ্রেশন আপাতত হবে না, সেটা হয়ে যাচ্ছে শুধু এফ অফ এক্স ডিএক্স, ঠিক আছে? তার মানে কে ইন্টু এফ অফ এক্স ডিএক্স, অর্থাৎ ধ্রুবক যেই পদটা থাকবে তার কিন্তু কোনো ইন্টিগ্রেশন হবে না, সেটা বাইরে চলে আসবে। এবার তাহলে বলতে পারো যদি শুধু ধ্রুবক পদ থাকে তখন কি হবে? যদি শুধু ধ্রুবক পদ থাকে তখনও কিন্তু আমাদের কে বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন ডিএক্স,
এখানে এফ অফ এক্স ইকুয়াল টু 1, এখানটা এফ অফ এক্স ডিএক্স, যেখানে তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু 1, ঠিক আছে। এরকমভাবে আমরা সেক্ষেত্রে মনে রাখতে পারি। অর্থাৎ যদি কোনো ধ্রুবক কোনো একটা অপেক্ষকের সঙ্গে গুণ থাকে এবং তার ইন্টিগ্রেশন আমাদের করতে হয়, সেই ধ্রুবকটাকে আমরা সিম্পলি বাইরে বের করে দেবো এবং সেই অপেক্ষকটার ইন্টিগ্রেশন করব। ক্লিয়ার? এবার আমরা নেক্সট রুলে চলে আসছি। এটা হলো 1 নম্বর রুল গেল। 2 নম্বর রুল বলছে ধরো দুটো অপেক্ষক আছে, এফ অফ এক্স একটা আছে এবং জি অফ এক্স একটা আছে, দুটো অপেক্ষক, এবং তারা সামেশন আকারে রয়েছে এবং তার ইন্টিগ্রেশন আমাদের করতে হবে। তখন আমাদের নিয়ম কি? একদম এটা সিম্পল জেনারেল রুল আর কি। বলছে যে এই ইন্টিগ্রেশনটা আমাদের ডিস্ট্রিবিউট হয়ে যাবে, অর্থাৎ ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন জি অফ এক্স ডিএক্স, এরকম হবে, ঠিক আছে। এবার বলতে পারো তাহলে যদি এখানে সাবট্রাকশন হয় অর্থাৎ নেগেটিভ থাকে তাহলে কি হবে? এখানে জাস্ট নেগেটিভ হয়ে যাবে। তো ইন্টিগ্রেশন করার পর কিন্তু আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে প্লাস সি লিখতেই হবে। বোঝা গেল কেন? কারণ আমরা অনির্দিষ্ট সমাকলন করছি, তার জন্য আমাদের সি সমাকলন ধ্রুবক লিখতেই হবে। এই দুটো ছিল আমাদের জেনারেল রুল। এবার ডেরিভেটিভে তোমরা যা যা সূত্র পড়েছো, ডেরিভেটিভে অনেকগুলো সূত্র ছিল, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, এ টু দি পাওয়ার এক্স এর সূত্র, ই টু দি পাওয়ার এক্স এর সূত্র, প্রত্যেকটা সূত্ররই কিন্তু ইন্টিগ্রেশনের জন্য আলাদা আলাদাভাবে সূত্র রয়েছে। আমি কিছু সূত্র কিভাবে আসছে বা আমরা যে অ্যান্টি ডেরিভেটিভ বলছি এটা আসলেই কি অ্যান্টি ডেরিভেটিভ হচ্ছে, বা অ্যান্টি ডেরিভেটিভ হলে তার সূত্রটা আমরা কি, কারণ সূত্র আকারেই মনে রাখবো সেগুলো, কারণ সবসময় ওই উল্টো ডেরিভেটিভটা কি হবে সেটা ধরে নিয়ে করতে আমরা পারবো না, কারণ সেখানে সময় অনেকটা চলে যাবে। তার জন্য সেগুলোকে আমরা সূত্র আকারেই দেখব। আমি কয়েকটা সূত্র আলোচনা করে দিচ্ছি। ইন্টিগ্রেশনের সূত্রগুলো কিন্তু আমাদের এখানে মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই। আমাদের কি হবে, ইন্টিগ্রেশন জিনিসটা কিন্তু অনেকের কাছে কঠিন, অনেকের কাছে সহজ। কেন সেটা একটুখানি বলি, যে ইন্টিগ্রেশনের মধ্যে যে সূত্রগুলো রয়েছে সূত্রগুলো অনেকেই মুখস্থ করে ফেলে, সূত্র মুখস্থ, কিন্তু কোন সূত্রটা কোথায় কাজে লাগাবো সেটা বুঝতে একটু সমস্যা হয়ে যায়। সেটা যদি কেউ বুঝতে পারে যে এই সূত্রটা আমার এখানে কাজে লাগছে, এই সূত্রটা এখানে কাজে লাগছে, তাহলে ইন্টিগ্রেশনের মতো সহজ কিন্তু আর হয় না। কিছু কিছু জায়গায় একটু ডিফিকাল্টি থাকবে, কিন্তু সে তো সব অঙ্কেই থাকে ডিফিকাল্ট পার্ট। তার জন্য সূত্রগুলোকে ভালো করে শিখতে হবে, কোথায় কোনটা কাজে লাগবে সেটা আমরা এক্সাম্পল প্রত্যেকটা সূত্রের আমরা করব। আমরা কিছু ফান্ডামেন্টাল ইন্টিগ্রালসে চলে আসি। কেন ফান্ডামেন্টাল ইন্টিগ্রালস আমাদের কেন জানতে হবে? কারণ এই ফান্ডামেন্টাল ইন্টিগ্রালসগুলো দিয়েই আমরা বড় বড় অঙ্কগুলো করতে পারবো। অর্থাৎ এগুলো হলো বেসিক ইন্টিগ্রালগুলো রয়েছে, সেগুলো জানলে এগুলোর হেল্প নিয়ে আমরা বাদবাকিগুলো করতে পারবো। তো প্রত্যেকটা এগুলোকে তোমরা সূত্র হিসাবে মনে রাখতে পারো, কারণ এগুলো আমাদের লাগবে। এগুলো তোমরা সূত্র হিসাবে মনে রাখতে পারো। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সূত্র না, এটা হলো কিছু ফান্ডামেন্টাল ইন্টিগ্রালস যেগুলো এই প্রসেসটাকে ফলো করে ইন জেনারেল যেই ইন্টিগ্রালগুলো থাকবে সেগুলো এই সূত্র দিয়ে আমরা করব। এগুলোকে আমরা সূত্র হিসাবে মুখস্থ রাখতে পারি, অথবা তোমরা যদি বলো তাহলে এটা একটা অ্যাকচুয়ালি কিছুর ইন্টিগ্রেশন রয়েছে, ঠিক আছে। তো ফার্স্ট যেটা রয়েছে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল টু কী হচ্ছে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। এবার কেন হচ্ছে আমরা দু একটা এই অ্যান্টি ডেরিভেটিভ করে আমরা দেখব যে এক্স্যাক্টলি এটা কি হচ্ছে। দেখো আমাদের এই যে রেজাল্টটা এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস, এই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি আর কি যেটা রয়েছে, তার যদি আমরা ডেরিভেটিভ করি অর্থাৎ ডিডিএক্স অফ এটা, তাহলে এর তো ডেরিভেটিভ জিরো হয়ে যাচ্ছে, শুধুমাত্র এর ডেরিভেটিভ। আমরা এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ কী ছিল, এর ডেরিভেটিভ ছিল এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, অর্থাৎ পাওয়ার এক কমে যেত আর যেটা পাওয়ার আছে সেটা চলে আসতো সামনে। তাহলে এক্ষেত্রেও তাই হবে, এই পাওয়ার যেটা রয়েছে সেটা সামনে চলে আসবে, অর্থাৎ এন প্লাস ওয়ান ইন্টু এর পাওয়ার এক কমে যাবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান, অর্থাৎ শুধু এক্স টু দি পাওয়ার এন বাই আমাদের রয়েছে এক্স প্লাস এন প্লাস ওয়ান। তাহলে এই অংশটা কেটে গিয়ে হচ্ছে শুধু এক্স টু দি পাওয়ার এন, ঠিক আছে। তাহলে দেখো এই পোর্শনের ডেরিভেটিভ করলে এক্স টু দি পাওয়ার এন আসছে, তার মানে এর ইন্টিগ্রেশন করলে এটাই আসবে। তো ফার্স্ট পার্টটা গেল। এর একটা যদি আমরা এক্সাম্পল করি, অর্থাৎ এই সূত্রটার যদি আমরা কাজে লাগাবো কী করে, মনে করো আমাদের রয়েছে এখানে এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু ডিএক্স,
এর ইন্টিগ্রেশন আমাদের করতে হবে। তো কিভাবে করব? সিম্পলি এটাকে আমরা মনে মনে n ধরে নিচ্ছি, তাহলে আমাদের ইন্টিগ্রেশন কী হয়, x⁻n+1। ডেরিভেটিভের ক্ষেত্রে যেমন পাওয়ার 1 মাইনাস হয় এবং পাওয়ারটা সামনে গুণ হয়ে যায়, এক্ষেত্রে কী হবে, পাওয়ার 1 প্লাস হবে অর্থাৎ যোগ হবে, এবং যেই যোগ করে যেই পাওয়ারটা আসবে সেটা ভাগ হয়ে যাবে। তো এখানটা হবে x⁻3/2+1 বাই 3/2 + 1 প্লাস আমাকে c, এখানে লিখতে হবে c সমাকল ধ্রুবক। তাহলে এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, এখানটা হচ্ছে 5/2, এটা উল্টে দিলে 2/5 ইন্টু x⁵5/2। বোঝা গেল? তাহলে এই সূত্রটার অ্যাপ্লিকেশন কিন্তু এভাবে হবে। এবার আমরা 2 নম্বরটা দেখি। বলছে শুধুমাত্র যদি dx হয় তার ইন্টিগ্রেশন কী হবে? বলছে তার ইন্টিগ্রেশন হবে x+c। কীরকম? এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, ddx(x+c), x এর ডেরিভেটিভ 1 আর c এর ডেরিভেটিভ 0, তাহলে 1 হচ্ছে। তাহলে এখানটা আমরা 1 × dx ধরতেই পারি, ঠিক আছে? তাহলে এটার ডেরিভেটিভ এর ইন্টিগ্রেশন করলে x+c আসবে। এভাবেই কিন্তু প্রত্যেকটা সূত্রকে আমরা দেখতে পারি। 3 নম্বরটা কি আছে? 3 নম্বরটা আছে হলো, আচ্ছা এটার একটা অ্যাপ্লিকেশন করি। মনে করো যদি ইন্টিগ্রেশন আমাদের দেয় 5dx, তাহলে কি হবে? আমাদের তো শুধু dx এর আমরা জানি, 5dx এর জানি না। আমি একদম বেসিক রুল যেটা শিখেছি, জেনারেল রুল, সেক্ষেত্রে 5টা বাইরে আসে, ইন্টিগ্রেশন dx। তাহলে ইন্টিগ্রেশন dx এর ফর্মুলা কি, x+c আছে, তাহলে 5 × x+c, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। এটাকে আমরা সিম্পলি লিখতে পারি, এখানে 5x প্লাস এখানে 5c কে আমরা এটাকে ক্যাপিটাল C ড্যাশ লিখে দিতে পারি, আরেকটা ধ্রুবক হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখানে হয়ে গেল 5x। বোঝা গেল? তাহলে 2 নম্বর পর্যন্ত। 3 নম্বরটা দেখি কি বলছে। তিন নম্বরটা বলছে হলো ইন্টিগ্রেশন 1/x dx = log of mod x plus c। তো এখানেও আমরা কি করব, এর ডেরিভেটিভ করব ddx of log mod x plus c। তাহলে log x এর ডেরিভেটিভ কি হয়, 1/x, এটা আমাদের সকলের জানা, এটা 0, তাহলে 1/x এর ইন্টিগ্রেশন log mod x হবে। এরকম প্রত্যেকটা e⁻mx এর ক্ষেত্রে, এই জায়গাটা আবার একটু, এই যে জিনিসগুলো আসছে সেটা আবার একটু চেঞ্জ আছে, সেটা একটা দেখিয়ে দিই। e⁻mx dx এর ইন্টিগ্রেশন হবে বলছে e⁻mx/m plus c। তো আমাদের ফার্স্ট কী হবে, এবার এটাকে ডেরিভেটিভ করে দেখি কি আসছে। e⁻mx/m plus c, এই c এর ডেরিভেটিভ করলে 0 হবে, আমরা শুধুমাত্র এটারই ডেরিভেটিভ করি ddx। তো এটা 1/m হিসাবে এটাও বাইরে চলে আসবে, 1/m বাইরে চলে আসলো, ddx of e⁻mx। তাহলে e⁻mx এর ডেরিভেটিভ কি হবে, m সামনে আসবে, তাহলে এখানে 1/m, এখানে m সামনে আসবে এবং e⁻mx হয়ে যাবে, mm কেটে গিয়ে e⁻mx। তাহলে ইন্টিগ্রেশন করলে এই m পাওয়ারটা কিন্তু নিচে আসবে। তো ইন্টিগ্রেশন এবং ডেরিভেটিভের ক্ষেত্রে এই একটা মজার জিনিস, ইন্টিগ্রেশন ডেরিভেটিভের সময় সবসময় পাওয়ারগুলো কী হচ্ছিল, সামনে গুণ হচ্ছিল, তাই তো? আর ইন্টিগ্রেশনের সময় পাওয়ারগুলো বা এক্সের সঙ্গে যে অংশটা গুণ থাকছে সেটা নিচে চলে আসছে, পাওয়ারগুলো নিচে চলে আসছে। এটা কিন্তু খুব মাইনরলি মনে রাখতে হবে, ঠিক আছে? একই রকমভাবে যদি এই m এর ভ্যালুটা তখন 1 হয়ে যায়, এই যে ফর্মুলাটা, এটাও e⁻x এর ফর্মুলা আর কি, ইন্টিগ্রেশন e⁻x dx। তাহলে এটা কি হবে, এখানে m এর জায়গায় 1 হয়ে গেল, তাহলে এখানেও m এর জায়গায় 1, তাহলে e⁻x plus c। তার মানে ডেরিভেটিভের ক্ষেত্রে যেমন e⁻x এর ডেরিভেটিভ e⁻xc হয়, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে e⁻x এর ইন্টিগ্রেশন e⁻xc হবে, ঠিক আছে? বোঝা গেল? এরপরে আসছে আমাদের a⁻mx। এই জিনিসটা দেখো, এটাও সেম, এটার ক্ষেত্রে আমরা যদি a⁻mx/m log e বেসের একে ডেরিভেটিভ করি, তাহলে কি আসবে, এটা একটা ধ্রুবক, x নেই কোনো, এটা বাইরে চলে আসবে, 1/m log e বেসের ddx of a⁻mx। এবার a⁻mx এর ডেরিভেটিভ কী হয়, a⁻x এর ডেরিভেটিভ হয়
এটা সামনে চলে আসবে 1/m log e টু দি পাওয়ার a ইন্টু এটা হয়ে যাবে m log e টু দি পাওয়ার a ইন্টু a টু দি পাওয়ার mx। তাহলে এই অংশটা কেটে গিয়ে a টু দি পাওয়ার mx হয়ে যাচ্ছে। তাহলে a টু দি পাওয়ার mx এর এই অংশটা ডেরিভেটিভ করলে এটা আসছে, তাহলে এর ইন্টিগ্রেশন করলে এটা আসবে প্লাস সি। আমি প্রত্যেকটার ক্ষেত্রে প্লাস সিটা কিন্তু এখন লিখছি না ডেরিভেটিভের জন্য, যেহেতু ওটা 0 হয়ে যাবে। একই রকমভাবে এই এম এর জায়গায় যদি 1 হয়ে যায় তখন কি হবে, ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার x dx এর ইন্টিগ্রেশন হয়ে যাবে তাহলে a টু দি পাওয়ার x বাই লগ ই বেসের a প্লাস সি, যেখানে এই a অবশ্যই গ্রেটার দ্যান 0 হতে হবে। হ্যাঁ, কারণ লগের মধ্যে নেগেটিভ পাওয়ারের কোনো আনডিফাইন্ড হয়ে যায়। ঠিক আছে, এরপর আসছি এই সাইন কস অর্থাৎ ট্রিকোনোমেট্রিক যে ফাংশনগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কি হয়। দেখো সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি হবে, কস এক্স প্লাস সি। কেন, আমরা কস এক্সের যদি ডেরিভেটিভ করি ডিডি এক্স অফ কস এক্সের যদি করি তাহলে সেখানে কী হয় মাইনাস সাইন এক্স, এই মাইনাসটাকে আমরা সামনে এখানে নিয়ে চলে আসি, তাহলে মাইনাস কস এক্সের যদি ডেরিভেটিভ করি সেখানে হয়ে যায় সাইন এক্স। তাহলে সাইন এক্সের ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স হয়ে যাবে মাইনাস কস এক্স প্লাস সি, তো আমাদের লিখতেই হবে। এবার যদি এই এক্সের জায়গায় এম এক্স থাকে, ডেরিভেটিভের ক্ষেত্রে কি হয়, ডিডি এক্স অফ মাইনাস কস এম এক্স যদি হয় তাহলে এর ডেরিভেটিভ কী হবে, কস এক্সের জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে, কস এক্স এর ডেরিভেটিভ হলো সাইন এক্স সাইন এম এক্স। আবার এই এম এক্সের আবার যখন ডেরিভেটিভ করবো সেই এমটা সামনে চলে আসবে, তাহলে তো সামনে চলে আসবে। তাহলে আমরা যখন শুধু এইটুকুর ইন্টিগ্রেশন করবো, এই এমটাকে যদি আমরা এরকম লিখি 1/m ডিডি এক্স অফ মাইনাস কস এম এক্স ইকুয়াল টু সাইন এম এক্স, তাহলে সাইন এম এক্সের যদি আমরা আরেকটা জিনিস করতে পারি, যেহেতু ডেরিভেটিভ হোক বা ইন্টিগ্রেশন হোক এই কনস্ট্যান্টগুলো ভেতরে ঢুকিয়ে দিতে পারি, ডিডি এক্স অফ মাইনাস কস এম এক্স বাই এম ইকুয়াল টু সাইন এম এক্স। অর্থাৎ সাইন এম এক্সের ইন্টিগ্রেশন করলে সাইন এম এক্স এর ইন্টিগ্রেশন করলে কী হবে, মাইনাস অফ কস এম এক্স বাই এম প্লাস সি। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, একটু আগে যে বলছিলাম যে এম যেটা এক্সের সঙ্গে গুণ আছে সেটা নিচে চলে আসবে, ডেরিভেটিভের সময় সেই জিনিসগুলো কী হতো, এই সামনে চলে আসতো, আর এটা কিন্তু ডিভাইড হয়ে যাবে। ঠিক আছে, এর পরের যে ফর্মুলাসগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই সেম। দেখো সাইন এক্সের ডেরিভেটিভ ছিল কস এক্সের ডেরিভেটিভ ছিল মাইনাস সাইন এক্স, তাহলে সাইন এক্সের ইন্টিগ্রেশন হয়ে যাবে মাইনাস কস এক্স। এক্ষেত্রে উল্টোটা হচ্ছে আর কি, কস এক্সের মানে ডেরিভেটিভের উল্টো, কস এক্সের ইন্টিগ্রেশন হয়ে যাবে সাইন এক্স, কারণ আমাদের সাইন এক্সের ডেরিভেটিভ কিন্তু শুধুমাত্র কস এক্স। সাইন এক্সের ডেরিভেটিভ আমি এম পার্টগুলো আর দেখাচ্ছি না, সাইন এক্সের ডেরিভেটিভ ডিডি এক্স অফ সাইন এক্সের ডেরিভেটিভ তো কস এক্স হয়, তাহলে কী হবে, অতএব কস এক্সের ইন্টিগ্রেশন হয়ে যাবে সাইন এক্স। ঠিক আছে, তো এইভাবে আমাদের কিন্তু মনে রাখতে হবে। একই রকমভাবে এই যে 8 নম্বরটা অর্থাৎ সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু টেন এক্স। কারণ কি, টেন এক্সের ডেরিভেটিভ কী হয়, টেন এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স হয়, তাহলে সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হয়ে যাবে টেন এক্স। একই রকমভাবে কট এক্সের ডেরিভেটিভ হয় হলো কোসেক স্কোয়ার এক্স মাইনাস কোসেক স্কোয়ার এক্স, তাহলে এখানে কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হবে মাইনাস কট এক্স। এই ফর্মুলাসগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা মনে রাখতে হবে এবং প্রত্যেকটাকে কাজে লাগাতে হবে। কোথায় কোথায় কাজে লাগবে সেটা একটু ভালো করে, কারণ ফর্মুলা তো আমরা যে কোনোভাবে মুখস্থ করেই ফেলতে পারি, কিন্তু এই ফর্মুলাগুলো অ্যাপ্লিকেশন করাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো এই প্রত্যেকটা ফর্মুলার কিছু কিছু অ্যাপ্লিকেশনস আমরা দেখে নিই, তাহলে আমাদের বুঝতে খুব সুবিধা হবে। এবার আমরা কয়েকটা অঙ্ক করব, তাহলে যে এক্সাম্পল যেই ফর্মুলাসগুলো আমরা শিখেছি সেই ফর্মুলাসগুলো এখানে অ্যাপ্লাই করব। একদম ফার্স্ট যে অঙ্কটা দেখো, বলেছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 5 ডিএক্স। তো এটা একদম জেনারেল রুল যেটা ছিল সেটাকে অ্যাপ্লাই করব, যে প্লাস মাইনাস যাই থাকুক না কেন তাহলে সেটা এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স মাইনাস 2x স্কোয়ার ডিএক্স প্লাস 5 ডিএক্স। তো
এর পরেরটা আরেকটা লাইন করে নিই, এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স মাইনাস এই 2টা কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, এক্স স্কোয়ার ডিএক্স, এখানে 5 বাইরে চলে আসবে ডিএক্স। তো এবার বলো তো এটা এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা ফেললে কী হবে, এন প্লাস 1 বাই এন প্লাস 1 হয়, তাহলে এক্স টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস 5 4 প্লাস 1, প্রত্যেকটার জন্য একটা করে সি হবে। আমরা একদম শেষে গিয়ে সব সি মানে কি ধ্রুবক, আমরা তো এক্স্যাক্ট ভ্যালু জানি না, এবার প্রত্যেকটা সি এরকে একসঙ্গে অ্যাড করে নিয়ে আমরা একটা সি লিখলে তাও আমাদের হবে। তা এখানটায় কী হবে, 2 থাকছে, এক্স কিউব বাই 3 হবে, প্লাস এটা কত হবে 5 ডিএক্স এর ইন্টিগ্রেশন শুধু এক্স প্লাস সি। এটা হয়ে গেল আমাদের প্রথমটার অ্যান্সার। ঠিক আছে, এবার 2 নম্বর অঙ্কটা দেখো ই টু দি পাওয়ার এক্স এর অঙ্ক রয়েছে। আমরা এই ডিভিশনের কিন্তু কোনো ফর্মুলা এখনও শিখিনি, তো কি করতে হবে, এটা নিশ্চয়ই আমাদের কোনো না কোনো প্রসেস অ্যাপ্লাই করে সেটাকে একদম সিম্পল আকারে নিয়ে আসা যাবে। তো দেখো ওপর থেকে আমরা কি কমন নিতে পারি, এক্স কিউব কমন নিতে পারি, এক্স টু দি পাওয়ার 3x কমন নিতে পারি, কিন্তু 3x যদি কমন নিই এখানে হবে ই টু দি পাওয়ার 2x প্লাস 1, কিন্তু এখানে একটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, তাহলে ই টু দি পাওয়ার 4x যদি কমন নিই তাহলে এখানে দেখো ঠিক হয়ে যাবে, ই টু দি পাওয়ার 4x যদি কমন নিই, অথবা ওপরে নিচে ই টু দি পাওয়ার 4x গুণ করে দিই, সেটাই বেটার হবে, তাহলে 5x প্লাস ই টু দি পাওয়ার 3x। একই জিনিস আমি যদি নিচেরটায় গুণ করে দিই তাহলে এর সঙ্গে গুণ হলে ই টু দি পাওয়ার এটা হয়ে যাবে 5x প্লাস এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার 3x dx। তাহলে এই অংশটা কেটে যাচ্ছে, থাকছে শুধুমাত্র ই টু দি পাওয়ার 4x dx, তাহলে ই টু দি পাওয়ার 4x dx এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস সি। ঠিক আছে, এটাও চলে আসলো, আমরা ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার mx এর ফর্মুলা ফেললাম। এবার পরেরটা চলে আসছে সাইন দিয়ে, কারণ ট্রিগোনোমেট্রিক জিনিসগুলোই কিন্তু আমাদের বেশি মনে রাখতে হবে। এখানে দেখো সাইন স্কোয়ার 2x, আমরা যতগুলো সূত্র পড়েছি সেখানে কিন্তু কোনো সাইনের স্কোয়ারের সূত্র পড়িনি, একমাত্র সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন আমরা শিখেছি, সেক স্কোয়ার এবং কোসেক স্কোয়ার। এটাকে কোসেক আনতে গেলে 1 বাই কোসেক আসবে, সেটা আবার আমরা জানি না। তো এখান থেকে কি করতে হবে, আমাদের সিম্পলি এখানে ট্রিগোনোমেট্রিক ফর্মুলা ইউজ করতে হবে, এবং এখানে যেহেতু পাওয়ার আছে এক্স স্কোয়ার টার্ম আছে, সেটাকে আমাদের সাইনের স্কোয়ার টার্ম আছে, সেটাকে আমাদের সাইন এক্স অথবা কস এক্স এরকম আকারে নিয়ে আসতে হবে। তো তার জন্য কি করব, ওপরে নিচে একটা 2 যদি গুণ করি, 2 সাইন স্কোয়ার 2x dx, তাহলে সাইন স্কোয়ার এটাকে আমরা মনে মনে x ধরি, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কী হয়, 2 সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস কস 2 থিটা। ফর্মুলা কিন্তু আমাদের সব জায়গায় কাজে লাগবে, তাহলে এটা 1/2 আর এটা হয়ে গেল 1 মাইনাস কস 2 থিটা মানে 2x, তাহলে এখানে 2x অলরেডি রয়েছে, আরও 2 গুণ হবে, তাহলে 4x dx। তো এবার এটা সিম্পলি আমরা ইন্টিগ্রেশন করে দেবো, 1/2 থাকলো, এই 1 এর ইন্টিগ্রেশন কী হবে শুধু dx, তার মানে x মাইনাস, এবার cos 4x এর ইন্টিগ্রেশন কী হয়, cos x এর ইন্টিগ্রেশন শুধু সাইন x, নট মাইনাস হবে না কিন্তু, তাহলে cos এটা হয়ে যাবে সাইন 4x/4 সম্পূর্ণটা প্লাস সি। তাহলে এই হয়ে গেল 3 নাম্বারটা। এবার 4 নাম্বারটা করি, দেখো এখানে দুটো ফর্মুলা কাজে লাগবে আমাদের, এটা সিম্পলি আমরা x টু দি পাওয়ার 4 dx প্লাস এটা হলো 4 টু দি পাওয়ার x dx, তাহলে এর হয়ে গেল x টু দি পাওয়ার 5/5 সিম্পলি, আর এটা a টু দি পাওয়ার x এর ফর্মুলা, a টু দি পাওয়ার x এর ফর্মুলা কী হয়, a টু দি পাওয়ার x এর ফর্মুলা হলো a টু দি পাওয়ার x তো থাকবেই, নিচে আসবে কি, যেহেতু এখানে a টু দি পাওয়ার কিছু x 2x 3x mx নেই, শুধুমাত্র x আছে, তাহলে এখানে log e বেসের 4 প্লাস সি, এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, আমি কিন্তু জাস্ট সূত্রগুলো অ্যাপ্লাই করেছি, শুধুমাত্র সূত্রগুলোকেই অ্যাপ্লাই করতে হবে। প্রথম চ্যাপ্টারটা খুবই সহজ, কোনো অসুবিধা হওয়ার কথা না। আমি যেই সূত্রগুলো দিয়েছি সেই সূত্রগুলো একটুখানি ভালো করে প্র্যাকটিস করো, এবং তোমাদের যে বইয়ের এক্সাম্পলগুলো রয়েছে সেগুলো একটু ট্রাই করতে থাকো। পরের যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে আমরা এক্সারসাইজের অনেকগুলো অঙ্ক করে দেবো, যেহেতু এখানে অঙ্কগুলো একটু ছোট ছোট হবে তাই একটা ভিডিওতে আমরা অনেক অঙ্ক করতে পারবো, সামনের দিন আরও বেশি অঙ্ক করব। তো তোমাদের হোমওয়ার্ক বলতে পারো, বা তোমরা এই ভিডিওটা দেখার পর যেটা করবে সেটা হলো এই ফর্মুলাগুলোকে একটুখানি নিজের মনের মধ্যে ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ কোথায় কোন ফর্মুলাটা ইউজ হচ্ছে সেটাকে একটু ভালো করে দেখার চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্তই থাকছে, খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং এখনও যদি কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।